গোপাল দাদা, আমরা সবাই পড়াশোনা করতে চাই, নইলে সবাই আমাদের পথে ঘাটে ঠকিয়ে দেবে। দেখো গোপাল দাদা, আমি এতদিন দোকান চালাচ্ছি, কে কখন আমাকে ঠকিয়ে আমার কাছ থেকে মিষ্টি নিয়ে চলে যাবে বুঝতেও পারবো না। তাই তাই আমিও পাঠশালায় পড়তে চাই। গোপাল দাদা, আমি তো অন্যের জমিতে চাষ করি, মালিক কখন আমাকে হিসেবে কম পয়সা দেয়, কখনো বেশি দেয়, বুঝতেই পারি না। আমি পড়তে চাই। বাহ, তুমি তো বেশ করিতকর্মা দেখছি, অনেককেই তো জোগাড় করে ফেলেছো। না তো কি, তোমার সাথে থেকে থেকে সঙ্গ দোষে আমি অনেক কিছুই শিখেছি। হ্যাঁ, এবারে পড়াশোনাটা করে আরো শিখবো। ঠিক আছে, আমি এক্ষুনি রাজসভায় যাচ্ছি, মহারাজকে গিয়ে বলছি যাতে উনি তোমাদের সকলের পড়াশোনার একটা ব্যবস্থা করে দেন। কি সবাই খুশি তো? খুব খুশি। মহারাজ, আজকে কিন্তু একটা বিহিত করতেই হবে। সবার জন্য এক আইন হওয়া দরকার। গোপাল রোজ রোজ দেরি করে আসবে আর আপনি কিছু বলবেন না, এটা চলতে পারে না। হ্যাঁ মহারাজ, গ্রহের চাকা ঘুরছে কিন্তু গোপালের পা যেন রাজসভার দিকে আসতেই চায় না। আর অপেক্ষা করতে হবে না, আমি চলে এসেছি, আপনাদের অপেক্ষার অবসান। না 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 গোপাল, এটা কিন্তু একেবারে উচিত নয়। তুমি রোজ রোজ দেরি করে রাজসভায় ঢুকছো, সবাই তোমার নামে নিন্দে করছে, ছিছি করছে। মহারাজ, গোপালের পায়ে বেড়ি লাগিয়ে দিন না, রাজসভা থেকে যেতেও পারবে না, দেরি করে আসতেও পারবে না। রোজ রোজ গোপাল করে রাজসভায় আসতে দেরি, তাই এবার পড়ানো উচিত গোপালের পায়ে বেড়ি। অত হাসার মতন কিছু হয়নি মহারাজ, আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। একটা ছোটখাটো বৈঠক সেরে তারপরে রাজসভায় এলাম মহারাজ। বৈঠক? কিসের বৈঠক? আমাদের বাড়িতে একটু আগে ওই পুটির বাবা, মা, ভোলা অনেকে এসেছিল মহারাজ। আমার গিন্নি পড়াশোনা করতে চায়, শিখতে চায়, আর তার সাথে ওরাও। পড়তে চায় তো বেশ ভালো, তা পড়ুক না পড়ুক। তাই মহারাজ, আপনি যদি ওদের পড়াশোনার বন্দোবস্ত করে দেন তাহলে খুব ভালো হয়। বেশ বেশ। রাজপণ্ডিত, বলুন মহারাজ। শোনো, রাজসভা শেষ হলে তুমি আমার ঘরে আসবে, তোমার সাথে এই বিষয়ে আমি আলোচনা করব। যথা আজ্ঞা মহারাজ। এমনিতেই কয়েকটা দামাল ছেলে মেয়েকে সামলাতে আমি পাগল হয়ে যাচ্ছি, তার উপর আবার নতুন ঝামেলা। মহারাজ, সব কিছুই তো হলো, কিন্তু গোপালের শাস্তির ব্যাপারটা। রাখো তো তোমার শাস্তি। গোপাল এত ভালো একটা প্রস্তাব নিয়ে এসেছে, এখন এটা নিয়ে ভাবো। বাবা রে বাবা, তোল্লাই দিয়ে দিয়ে মহারাজ গোপালকে একবারে তাল গাছে তুলে দিয়েছে। তাহলে আজকে রাজসভা এখানেই সমাপ্ত হলো। পণ্ডিত, তোমার তো আবার এখন পাঠশালায় যেতে হবে। হ্যাঁ মহারাজ। হ্যাঁ, তাহলে তুমি বরং পাঠশালাতেই যাও। গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে গো? হয়েছে কি, চেঁচিয়ে বাড়ি মাথায় তুলছো কেন? আর কোনো চিন্তা নেই গিন্নি, মহারাজ রাজি হয়ে গেছেন। আজকেই পণ্ডিত মশাইকে ডেকে পাঠাচ্ছেন রাজবাড়িতে, তারপর তোমাদের সকলের পড়াশোনার ব্যাপারটা নিয়ে পাকা কথা হয়ে যাবে। বেশ বেশ। বুঝলে গিন্নি, বেশ গরম পড়েছে, এইটুকু রাস্তা আসতেই টাকটা একেবারে ফেটে যাওয়ার জোগাড়। ঠিক আছে, তাহলে এক কাজ করো দেখি, বাজার থেকে খুব করে গোটা চারেক পাতি লেবু নিয়ে এসো, এই তোমার জন্য শরবত করে দেব। না 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 না, এই তো রোদ থেকে এলাম, আবার রোদের মধ্যে বাজারে যেতে পারবো না গিন্নি। তোমার ওই সাধের ছাতাটা নিয়ে যাও। ছাতা কিসের জন্য আছে? বিশ্রাম করার জন্য। বাপরে বাপ, তোমার সাথে কথাই আমি পারবো না। যাচ্ছি যাচ্ছি। অনেক পড়াশোনা হয়েছে, আমরা রোজ তোতা পাখির মতো অকারণে বকে যাই, আর পণ্ডিত মশাই তো ঘুমিয়ে থাকেন। ঠিক বলেছিস। ঠিক আছে, চল তাহলে আমরা বাইরে গিয়ে খেলি। না না, পণ্ডিত মশাই জেগে গেলে মুশকিল হবে, তার চেয়ে বরং এখানেই গুনগুন কর। হ্যাঁ, ঠিক বলেছিস।
আমি যদি মহারাজকে এই কথাগুলো বলি তাহলে মহারাজ বিশ্বাস করবেন না, কিন্তু যে করেই হোক মহারাজকে ব্যাপারটা তো দেখাতে হবে। এই ফাঁকিবাজ পণ্ডিতকে জব্দ করতেই হবে, নইলে সবার ভবিষ্যৎ একেবারে অন্ধকার হয়ে যাবে। আরে গোপালজি, বলো বলো বলো। মহারাজ, একটা কথা বলতে এলাম। বলোই না, বলো। বলছি, আপনি আমাদের পণ্ডিত মশাইকে ওই কথাটা বলেছেন তো? হ্যাঁ, বলেছি বই কি, আর পণ্ডিতকে রাজিও করেছি। ওই আগামী পরশুদিন থেকে তোমার বউ আর অন্য ইচ্ছুক মহিলাদের আসতে বলো। যথা আজ্ঞা মহারাজ। তবে আমি বলি কি, শুভ কাজে দেরি করে কি লাভ আছে মহারাজ? কাল থেকেই যাক না ওরা। হ্যাঁ, আগামীকাল থেকে? ঠিক আছে, কিন্তু পণ্ডিতকে তো কথাটা বলতে হবে। থাক না মহারাজ, উনি তো কাল আসবেন পাঠশালায়, একেবারে আপনি আমাদের সাথে গিয়ে দেখে নেবেন, মানে মনের কথা বলে নেবেন সব। ঠিক আছে বাবা, তবে তাই হোক। তুমি সবাইকে নিয়ে সকালবেলায় পাঠশালায় চলে এসো, আমিও চলে যাব, আর তখনই না হয় একেবারে পণ্ডিতকেও বলে দেবো। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। পণ্ডিত মশাই, এবার তো খেলা শুরু হলো, আপনার ফাঁকিবাজি এবার একেবারে খুঁজে যাবে। একই পাঠশালার একই দশা, বাচ্চারা তো যে যার মতন খেলছে। মহারাজ, পণ্ডিত মশাইয়ের অলসতায় পাঠশালা এখন পাঠ খেলা হয়ে গেছে। বটে, আমি খেলা ঘোচাচ্ছি। পণ্ডিত, পণ্ডিত, ওঠো ওঠো বলছি। এই দিনে পণ্ডিত মশাই কেমন নাক ডাকছে? বাবা গো বাবা! মহারাজ, পণ্ডিত মশাইকে ডাকার ব্যবস্থা আমরা করছি। হ্যাঁ, তাই কর, আমিও কিছু সাহায্য করছি। এবার পণ্ডিত বুঝবে খেলা। মহারাজ, আপনি এখানে? হ্যাঁ, আমি। দেখলেন মহারাজ, এই কারণে আমি পণ্ডিত মশাইকে আগে থেকে জানিয়ে আসতে বারণ করেছিলাম। ঠিকই করেছো গোপাল, নইলে পণ্ডিতের এই ফাঁকিবাজি আমি চাক্ষুষ দেখতে পেতাম না। একে এবার সরিয়ে মনে হচ্ছে নতুন পণ্ডিত আনতে হবে। ও মহারাজ, আপনি আমার মা বাপ, এরকম করবেন না, মরে যাব। শোনো, তুমি অনেক দিন ধরেই ফাঁকিবাজি করছো, মাঝে মাঝে আমার কানেও আসে, কিন্তু আমি অত গায়ে মাখিনি। এবার যখন মহারাজ একেবারে বুঝেই গেলেন, তখন পণ্ডিতকে উপযুক্ত শাস্তিটা দিয়েই দিন। ও মহারাজ, আমাকে কি শাস্তি দেবেন? শোনো পণ্ডিত, আজকে থেকে তোমার কাছে এই নারীরা পড়বে। তারা ছোটবেলা উপযুক্ত শিক্ষা পায়নি বলে আজকে সমাজে অনেক জায়গায় ঠকে যায়। তাই এবার তোমার দায়িত্ব হচ্ছে বাচ্চাদের পাশাপাশি এদেরকেও আলোভাবে পড়ানো। শুধু পুঁথিগত শিক্ষা নয়, তার সাথে সামাজিক শিক্ষায়ও যেন সবাই শিক্ষিত হয়ে উঠতে পারে। যথাজ্ঞা মহারাজ, আপনি যেরকম করবেন সেরকমই হবে। ওমা, তুমিও আমাদের সঙ্গে পড়বে? হ্যাঁ রে মা, আমরা তোদের সাথে পড়াশোনা করব। তুমিও আমাদের সাথে পড়বে দিদা? হ্যাঁ, আমিও পড়বো। হ্যাঁ, তারপরে সবার মধ্যে প্রতিযোগিতা হবে। হ্যাঁ, তবে প্রতিযোগিতা নয়, মূল্যায়ন। শোনো পণ্ডিত, বলুন মহারাজ। আমি 1 মাস পরে তোমার বিদ্যার্থীদের একটা পরীক্ষা নেব। কেউ যদি কিচ্ছু না বলতে পারে তাহলে সেদিনই তোমার শেষ দিন। পড়াশোনা শেখানোর নামে আমি তোমার ঘুচিয়ে দেব। আর তোমরাও সবাই শোনো, ওই মূল্যায়নে যে প্রথম হবে তাকে আমি কৃষ্ণনগরের সেরা বিদ্যার্থী পুরস্কারে ভূষিত করব, আর সাথে উপহার হিসেবে পাবে 200 মোহর। যথাজ্ঞা মহারাজ। তাহলে তোমরা পড়াশোনা শুরু করে দাও, আর আমরা এগোই। হ্যাঁ মহারাজ, চলুন। বুঝলে, এবার আমাদের একটা পাকা বাড়ি করা উচিত। ওরে বাবা, পাকা বাড়ি? সে তো অনেক খরচ গো গিন্নি। আমি জানি তোমার 1 মাসের বেতন দিয়ে হবে না, কিন্তু
তুমি যদি প্রত্যেক মাসে বেতন পাওয়ার সাথে সাথে এই কিছু কিছু করে ইট সুরকি কিনে রাখো, তাহলে কয়েক বছরের মধ্যেই আমাদের পাকা বাড়ি বানানো হয়ে যাবে। হ্যাঁ, বাহ, এই বুদ্ধিটা তো তুমি ভালোই দিয়েছো গিন্নি। আর হ্যাঁ শোনো, কালকে না পাকা রুই মাছ কিনবো, আমাকে সকালে কিছু পয়সা দিয়ে রেখো তো। না না, আমি বাজার থেকে এনে দেবো, তোমাকে ওই মাছওয়ালা ঠকিয়ে দেবে, বুঝলে? আর ঠকাতে পারবে না, আমি যোগ বিয়োগ গুণ ভাগ সব শিখে নিয়েছি। শুধু এইটুকু জানলে তো হবে না গিন্নি, এর সাথে তোমাকে নামটাও জানতে হবে। ওটাও তো শিখেছি, 1 থেকে 10 অব্দি একদম ঝরঝরে মুখস্থ। কালকে আমি না এই 11 থেকে 20 মুখস্থ করব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলো তো 7 9 কত হয়? এই 7 9 63, 8 9 72, 9 9 81, 9 10 90। বাবা, আমি আর আগের মতো বোকা নেই। এই শোনো শোনো, সকালে যেন না চাইতে এই পয়সাটা আমার হাতে এসে যায়। হ্যাঁ গিন্নি, তোমার এই উন্নতি দেখে এত খুশি হয়েছি না যে কি বলবো, তোমাকে তোমাকে আরো বেশি করে ভালোবাসতে ইচ্ছা করছে গিন্নি। ও মা গো, পুরো বয়সে ভীম রতি। হ্যাঁ, এই যাও তো যাও। যা হয়ে গেল। আজ আমার শিক্ষার 1 মাস হয়েছে। আজকে তাই মহারাজ সকলের একটা মৌখিক পরীক্ষা নেবেন। এবার আমি দেখতে চাই পণ্ডিত তোমাদের মনোযোগ দিয়ে পড়িয়েছে না আগের মতোই ফাঁকিবাজি করেছে। মহারাজ, আমি আমার বিদ্যার্থীদের এমন ভাবে তৈরি করেছি সবাই এখন খুব বুদ্ধিমান ও বুদ্ধিমতী। আপনি পরীক্ষা করে দেখুন। আমাদের এই কৃষ্ণনগরের সবচেয়ে বুদ্ধিমান লোক হলো গোপাল, তাই গোপালই প্রশ্ন করো। আমিও মাঝে মাঝে প্রশ্ন করব। হ্যাঁ, সে কি আমি? হ্যাঁ তুমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলতো গোলটে, একটা গাছের ডালে 2টো পাখি ছিল, আরো 5টা পাখি এসে বসলো, এখন ওই গাছে মোট কটা পাখি আছে? খুব সোজা, 2 যোগ 5, মোট 7টা পাখি আছে। সঠিক উত্তর। আচ্ছা এবার ফোড়া বলো তো, ওই ডালে 7টা পাখির মধ্যে একটা পাখিকে উদ্দেশ্য করে একটা বাঁদর একটা আম ছুঁড়ে মারলে গাছে কটা পাখি থাকবে? খুব সোজা, 6টা পাখি থাকবে। ভুল হয়ে গেল। মহারাজ, আমি বলবো? হ্যাঁ বলো বলো। ওই গাছে একটাও পাখি থাকবে না, কারণ ভয়ে সব পাখি উড়ে যাবে। সাবাস সাবাস, বেশ বুদ্ধির সাথে উত্তর দিয়েছো। আচ্ছা এবার বলো তো, একটা চৌবাচ্চায় 10টা মাছ ছিল, তার মধ্যে 3টে মাছ মরে গেলে কটা মাছ থাকবে? এই 10টাই থাকবে, কারণ মরা হলেও মাছ তো। অসাধারণ অসাধারণ। বাহ, ভালো উত্তর দিচ্ছ তো। আর তুই বলতো, সূর্য আর পৃথিবীর মধ্যে কে কার চারদিকে ঘোরে? পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। কোন দিক থেকে কোন দিকে ঘোরে? কোন দিকে ঘোরে তো জানি না, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। হ্যাঁ, বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার, অসাধারণ। বাবা দিদি, তুমি তো সব টপ উত্তর দিচ্ছ। হিংসে করো না, হিংসে করো না, তোমার হিংসে আমার আশীর্বাদ। আচ্ছা, হিংসার আরেক মানে তো ঈর্ষা, এই ঈর্ষার বানান বলো তো পুঁটির মা। হস্যই দন্ত স রেফ আকার। হ্যাঁ, আরে না না, ওটা দীর্ঘই আর মূর্ধন্য স রেফ আকার হবে। হ্যাঁ, একদম ঠিক। গোপাল বউ দুরন্ত জবাব দিচ্ছে। আচ্ছা এবার পুঁটির বাবা বলো তো, জলের অপর নাম কি? জলের অপর নাম জীবন। সঠিক উত্তর।
আজকে আমার এই পরীক্ষায় সবাই মোটামুটি ভালোই উত্তর দিয়েছে। এর থেকে প্রমাণিত হচ্ছে আমাদের পণ্ডিত আর আগের মতো ফাঁকিবাজি করেননি। আর হ্যাঁ, আমার গোপালের সমস্ত প্রশ্নের উত্তরের মধ্যে গোপাল বউই সব থেকে বেশি উত্তর দিয়েছে। তাই গোপাল বউকেই আমি বিজয়ী ঘোষণা করছি। সাবাস গিন্নি, সাবাস। আমি সগৌরবে এই 200 মোহর গোপাল বউয়ের হাতে তুলে দিলাম। গোপাল রাজসভায় উপহার পাচ্ছে আর গোপাল গিন্নি পাঠশালায়। জয় পরাজয় তো থাকবেই। তোমরা সকলে মন দিয়ে পড়াশুনো করে আমাদের রাজ্যকে শিক্ষিত রাজ্য হিসেবে গড়ে তোলো। নিশ্চয়ই মহারাজ। গোপাল বউ অবশেষে সেরা বুদ্ধিমতী কৃষ্ণনগরের। কৃষ্ণনগরের সেরা বুদ্ধিমান ও সেরা বুদ্ধিমতী এখন এক বাড়ি থেকেই বিরাজ করবে। কি জ্বালা হলো! মহারানী তো দিব্যি মনের আনন্দে ঘুমোচ্ছে, এদিকে নাক ডাকার চোটে আমার ঘুমের তো একেবারে দফা রফা করে দিল। কি যেন মনে হচ্ছে হাজার হাজার সিপাহী গর্জন করতে করতে যুদ্ধক্ষেত্রে তেড়ে আসছে। বলি, ও রানী, শুনছো? যে পাশ ফিরেই ঘুমো না কেন, তোমার নাক ডাকা চলতেই থাকে। একবার পাশ আরেকবার ওপাশ, আর তোমার নাকের গর্জনে আমি যে ধপাস। কি ব্যাপার মহারাজ, আপনার চোখে নিদ্রা নেই কেন? কোনো চিন্তার বিষয়, কোনো কারণ ঘটেছে কি? চিন্তার কারণ? তা ঘটেছে বই কি। সে কি, কোন শত্রু আমাদের রাজ্য আক্রমণ করতে আসছে নাকি? সে কি নবাব মহারাজ? নবাব নয়, নবাব নয়, তবে তবে অনেক সৈন্যের কোলাহল শুনতে পাচ্ছি, যেন তারা যুদ্ধ ঘোষণা করছে। সে কি মহারাজ? কই, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। তা পাবে কি করে? সৈন্যরা যে দল বেঁধে আসছে তোমার নাক দিয়ে, আর সেই নাকের গর্জনে আমি তো ঘুমোতেই পাচ্ছি না। কই, এরকম তো আগে কখনো হয়নি। কত কি সময় সময় ঘটে। মনে হচ্ছে পূর্ব দিকে একটু পরেই সূর্যদেব উদয় হবেন। আমি বরং তাই বাগানে গিয়ে পাইচারি করি। আজ রাতে তো আর আমার ঘুম হবে না। কি বলছেন মহারাজ? দেখছে না বাইরে কিরকম শীতের হাওয়া দিচ্ছে, আপনার ঠান্ডা লেগে যাবে মহারাজ। তুমি ঘুমো, ঘুমো রানী। আমার ঠান্ডা লাগবে কি লাগবে না সেটা বরং আমাকেই বুঝে নিতে দাও। এত বেলা হয়ে গেল তাও বুড়োর ঘুমোনো শেষ নেই। হ্যাঁ, আমার হয়েছে যত জ্বালা। বলি, সারাদিন কি ঘুমিয়েই কাটাবে? কানের কাছে বেশি জোরে কথা বলো না তো, কানে বাতাস ঢোকে, জানো কি? বলো যা, কথা ছিড়ি দেখো। আমি কথা বললে নাকি বাবুর কানে বাতাস ঢোকে? বাতাস ঢোকে। তা গরম বাতাস না ঠান্ডা বাতাস শুনি? তোমার কথার গরমে বাতাস কি করে আর ঠান্ডা হবে বলো? ঠিকই, তা তো ঠিকই। এই ভরা শীতকালে উনি এসেছেন আমায় গরম বাতাসের গল্প বলতে। বলি, শীত কি তোমার একার নাকি? হ্যাঁ, আমার বুঝি শীত লাগে না? কিন্নি, থামবে? সকাল সকাল শুরু করলো কিচির মিচির, কিচির মিচির। তা তো বটে, তা তো বটে। এই যে কিপটে বুড়ো, এবার বাজারে যাও, না হয়ে হাঁড়ি চড়বে না, বলে দিলাম। হ্যাঁ, ঘরে কিছুই নেই? আছে তো, আছে। হরি আর মটর, একটা ছাগল ঘুরছে দেখলাম গো। আমার দিকে এমন করে তাকালো যেন ওর খাবার আমি আটকে রেখে দিয়েছি। এই সেটাও ওকে দিয়ে দিয়েছি, বুঝেছো? তোমার জ্বালায় আমার আর ঘুম হবে না। এই বাজারে যাও, বলি তোমার রাজসভা কি উঠে গেছে?
ভারী ঠান্ডা পড়েছে এবার। এই ঠান্ডার জন্য প্রতিদিন রাজসভায় যেতে দেরি হয়ে যাচ্ছে। হতভাগা মন্ত্রী তাতে আবার কথা শোনাচ্ছে। আচ্ছা, যত ঠান্ডা কি আমারই লাগে? আর সবাই কি শীতে কষ্ট হয় না? সবাই সময় এসে পড়ে, আমারই খালি গোপাল ভাঁড়, বাড়ি আছো? কি ব্যাপার প্রহরী? মহারাজা রানীমা তোমাকে এক্ষুনি দেখা করতে বলেছেন, জরুরি দরকার। জরুরি দরকার? গোপাল খুব খারাপ হয়েছে বুঝলে। কি মহারাজ আপনার অবস্থা? আরে আমি তো আজ ঘুমের ঘরে চান ঘরে উল্টেই পড়ে গেছি। কোনে বড় চোট লেগেছে, তবে আমি তো চোটের ভয় পাই না। মহারাজ, এক্ষুনি রাজবৈদ্যকে একবার খবর দিলে হতো না? আমার প্রয়োজন নেই, তবে রানীর জন্য শহর থেকে আরো বড় বৈদ্যের প্রয়োজন। কেন মহারাজ? কবিরাজের পাঁচনে রানীর নাক ডাকা কমেনি, আর আমার ঘুমও হচ্ছে না, তাই আরো বড় বৈদ্য প্রয়োজন। মহারাজ, রানীমা, আপনারা কিচ্ছু চিন্তা করবেন না, আমি এক্ষুনি শহরে যাচ্ছি। রানীমা, আমি তো আপনাকে ভালো মতনই দেখলাম, এমনিতে আপনার কোন অসুখ বুঝতে পারছি না, তবে একটা পাচন আমি দিচ্ছি, সেটি নাকে ঢেলে দিতে হবে। ওরে বাবা! রানীমা, রানীমা আপনি শুয়ে পড়ুন তো। ওরে বাবা, কি ঝাঁজ! আমার নাক মুখ চলে গেল। বাবা গো বাবা! আমার কাজ সমাপ্ত মহারাজ। আপনি তাহলে আসতে পারেন। বাবা গো, ঠান্ডায় কেঁপে যে একেবারে অস্থির হয়ে যাচ্ছি। বলি অগিন্নি, গেলে কোথায়? আদি খেতা, এই কিপটে বুড়ো হাড় মাস জ্বালিয়ে খেলে দেখছি। কি হয়েছে? আমার তো এত ঠান্ডা ধাপে সয় না, তুমি তো জানো গিন্নি। আমি কি করতে পারি? আমাকে ঘুমোতে দাও, অনেক রাত হয়েছে। তোমার আর রাজসভায় যাওয়া নেই, ঝিলপাড়ে মাছ ধরবে, আমার অনেক কাজ আছে। কাজ কাজ দেখাচ্ছে? আমি ঠান্ডায় কেঁপে যাচ্ছি, উনি কাজ দেখাচ্ছেন? আর একখানা কম্বল দাও না গিন্নি। বেশি কম্বল জড়ালে পেটে অম্বল হয়। এবার শান্তিতে ঘুমোতে দাও। এই দেখো, সর্বনাশ করেছে। আমিও কি মহারাজের মতো সারা রাত জেগে থাকবো নাকি? তাহলে তো দিনের বেলায় পড়ে পড়ে ঘুমোতে হবে। বাজার করে এসে ঘুমাবে, একদিক থেকে ভালোই হয়। তোমার বকবকারির হাত থেকে রেহাই মিলবে। কি জ্বালা! না, ঘুম তো হলো না, এদিকে মাথাটাও বড় যন্ত্রণা করছে। মনে হচ্ছে উত্তরে হিমেল হাওয়ায় ঠান্ডা বসে গেছে। না না, বুড়ো বয়সে দেখছি ঠান্ডা লেগেই শেষ যাত্রা করতে হবে। একটা কাঠের ভালো কারিগরকে ডাকলে অনেক করে গুনতে হবে। কি যে করি! বুঝলে গোপাল, রানীর নাক ডাকা সামান্য কমেছে, কিন্তু এখনো যা ডাকছে না, তাতেও ঘুম ভেঙে যাচ্ছে। তবে মাঝরাত অব্দি ঘুমোতে পেরেছি, সেটাই বা কম কি বলো? কিন্তু মহারাজ, আপনি যে বলছেন শেষ রাতে আর ঘুমোতে পারেননি। না, শেষ রাতে আবার শুরু হলো সেই আগের মতোই নাকের গর্জন, যেন মেঘনাদ হুঙ্কার দিচ্ছে মেঘের আড়াল থেকে। মহারাজ, আজকের রাতটিও দেখুন। তবে ওই পাঁচন আমি আর নাকে নিতে পারবো না। কি বিকট গন্ধ, আর যেন মনে হচ্ছে লঙ্কার ঝাঁজে নাক ফালা ফালা হয়ে যাচ্ছে। তাহলে অন্য কোনো উপায় ভাবতে হয় মহারাজ। ভাবো ভাবো গোপাল, ভাবো। আরে আমার মাথায় যে কিছুই আসছে না। এক রাত ভালো করে ঘুমোতে না পেরেই আমারও চোখ যেন ঘুমে ঢুলে আসছে। ভালোই আছেন মশাই? আমার সংসারে 14 ঘন্টা কাজ, আর উনি দিনের বেলা নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। ভালোই আছেন। বলো যা, এত জোরে জোরে নাক ডাকে কেন?
মনে হচ্ছে আজ তো সমুদ্র নাকের কাছে নিয়ে এসেছে। কাকা, এই শুনছো? কি হলো, কোনে ডাক রে বাবা? এ কি রাতের বেলাও এভাবে ডাকবে নাকি? তাহলে তো আমার রাতে ঘুম বলে কিচ্ছুটি থাকবে না। রানীবা, তারপরে এই কৌড়ো, এইভাবে রাজসভার সবাই নাক ডাকবে নাকি? এই ওঠো, ওঠো বলছি। হ্যাঁ গিন্নি, কেউ যেন আমাকে বলছিল ওঠো ওঠো, যেন স্বর্গ থেকে ঈশ্বরের ডাক। রন, বলি এত নাক ডাকছিলে কেন? হ্যাঁ সে কি, আমিও নাক ডাকছি? আচ্ছা, নাক ডাকা কি ছোঁয়াচে রোগ নাকি গিন্নি? আগে তো কখনো এত বিচ্ছিরি নাক ডাকতে শুনিনি। নাকটা একদম বন্ধ হয়ে আছে গো। ঠান্ডা ভালোই লেগেছে, তাই তো গিন্নি? কি হলো? একটা জিনিস জলের মতো পরিষ্কার হয়ে গেল গিন্নি। অত বুঝি না বাপু। আমি এক্ষুনি রাজপ্রাসাদ থেকে আসছি। সে কি এই অবেলায় জলের মতো পরিষ্কার করে তুমি নিজেই তো জল ঘোলা করে দিলে গো। এই 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 কোথায় চললে? সন্ধে নামার আগেই রানীমার কাছে পৌঁছতে হবে। গোপাল, তুমি এই অসময়ে? মহারাজ, রানীমা, আমি দুজনের কাছেই আমার একটি অনুরোধ রাখছি। বলো গোপাল, তোমার অনুরোধ আমরা কি করে ফেলবো? তবে আমি যা বলছি সেটাই শুনুন। বলো বলো গোপাল। আমি আপনাদের শয়ন কক্ষে যেতে চাই। দেখো, এই অনুরোধ অন্য কেউ করলে আমি রাখতাম না, তবে গোপাল তোমার কথা তো আলাদা। বেশ গোপাল, চলো। তোমার মুখে হাসির ঝিলিক দেখছি গোপাল, কি হয়েছে বলো তো? মহারাজ, এই উপরের গোল করে গর্ত কি আগে ছিল? না গোপাল, কিছুদিন আগে এই গর্ত কাটানো হয়েছে। কি কারণে কাটানো হয়েছে বলতে পারেন? নিশ্চয়ই গোপাল, এই দিক পূর্ব দিক। সূর্য উঠলে এই গর্ত দিয়ে সূর্যের প্রথম রশ্মি এসে আমার মুখে পড়ে। এই গর্ত যখন ছিল না, তখন যে কখন ভোর হতো আমি তো বুঝতেই পারতাম না। মহারাজ, আপনারা নিশ্চয়ই এই দিকে মাথা দিয়ে শোন, মানে আমি বলছি যে এই গর্ত ঠিক মাথার উপরে থাকে, তাই না? হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু নয় মহারাজ, এইটিকে মোটা কাঁচ দিয়ে বন্ধ করতে হবে। সে কি, তুই জানো গোপাল, গরমকালে কি সুন্দর বাতাস আসে এই গর্ত দিয়ে। ঠিক তেমনি এই শীতকালে হিমেল হাওয়া এসে রানীমার মাথায় বসেছে, ফলে ঘুমোবার সময় রানীমার নাক বন্ধ হয়ে যাচ্ছে এবং রানীমার নাক ডাকছে। সে কি গোপাল, তুই ঠিক বলছো? মহারাজ, আমি কি আপনাদের কোনো ক্ষতি চাই মহারাজ? আপনি আমার অনুরোধ রাখবেন বলেছেন। বলা যেতেই পারে শুধু গোপালের বুদ্ধির জোরেই আজ রাজসভা বসেছে। আমি আর কি এমন করেছি মহারাজ? রানীর নাক ডাকা বন্ধ হয়ে গেছে গোপাল। তোমার কথায় বুঝলে, ওই গর্তে কাঁচ বসিয়ে হিমেল বাতাস আটকে দেওয়া হয়েছে, আর দুদিনের মধ্যেই রানী একেবারে সুস্থ। সাবাস সাবাস গোপাল, সাবাস। সাধু সাধু। বলো বলো গোপাল, তুমি কি পুরস্কার চাও? তোমার বুদ্ধির জোরেই তো এখন আমি রাত্রিতে শান্তিতে ঘুমোচ্ছি। কিন্তু আমার গিন্নি ঘুমোতে পারছে না মহারাজ, আমার নাক ভীষণ ডাকছে মহারাজ। হ্যাঁ, সে কি গোপাল, তোমার আমার নাক ডাকছে কেন? আগে মহারাজ, আমার শোবার জায়গায় মাথার কাছে জানলার কাঠের পাল্লা ভেঙে পড়েছে, আর কারিগরকে দেবার মতো অর্থ আমার নেই মহারাজ। আর সেই ভাঙা জানলা দিয়ে উত্তরে হিমেল বাতাস তোমার মাথায় লেগেছে, তাই তো? বিলক্ষণ মহারাজ। গোপাল, তুমি আমার কক্ষের হিমেল বাতাস আটকে দিয়েছো, আর তোমার ঘরে উত্তরে বাতাস ঢুকে যাবে, সে কি আমি হতে দেব? আমি আজই ভালো কাঠের কারিগরকে তোমার বাড়িতে পাঠাচ্ছি। জয় মহারাজের জয়। জয় মহারাজের জয়। না না, আজ সবাই মিলে বলো, জয় গোপালের জয়। জয় গোপালের জয়। সকালে কি করছো? দেখতে পাচ্ছ না গিন্নি,
শরীর চর্চা করছি। হ্যাঁ, বসে বসে জ্বলন্ত মিথ্যে বলছো? দিব্যি মুখে কিছু একটা দিয়ে এই তো চেপতে আমার সঙ্গে কথা বলছো। এখন প্রশ্ন হচ্ছে তুমি কি খাচ্ছিলে? পাখির জন্য যে কাবলি ছোলা ভিজিয়েছিলাম, খেজুর ভিজিয়েছিলাম, সেগুলো খাচ্ছ নিশ্চয়। না মানে না মানে হ্যাঁ মানে মন্ত্রী মানেই মিথ্যেবাদী হয়। নিজের পোষ্যদের খাবার নিজেই খাচ্ছ। মা মন্ত্রী মশাই ভারী বাজি, আমার খাবার সব খেয়ে নিয়েছে। তুমি বকে দাও। দেখলে তো, ধরা পড়ে গেলে। তোমার কি অবস্থা? শেষে ছোলা চুরি। ছোলা চোর মন্ত্রী, পাকা ষড়যন্ত্রী। ছোলা চোর মন্ত্রী, পাকা ষড়যন্ত্রী। এই প্রাতঃভ্রমণটা আমাকে বেশ সুস্থ রাখছে। শরীরটা ঝরঝরে হয়ে যায়। সব সময় সকালবেলা হাঁটাটা জরুরি। এবার মহারাজকে সকালবেলার এই হাঁটাটা অভ্যেস করাতে হবে। তুমি শেষ পর্যন্ত তোমার সব পাখির কাবলি ছোলা খেজুর খাচ্ছ। তোমার মুখ দিয়ে নামছে ছোলা চোর মন্ত্রী, পাকা ষড়যন্ত্রী। ছোলা চোর মন্ত্রী, পাকা ষড়যন্ত্রী। মন্ত্রী মশাইয়ের বাড়ি থেকে গিন্নিমার আওয়াজ পাওয়া যাচ্ছে যেন। মন্ত্রী মশাই আবার কি করলেন? দেখতে হচ্ছে তো ব্যাপারটা। যাই, একবারে ঢু মেরে আসি। এই তোমার পাখিটাকে থামাও না, ও তখন থেকে আমাকে যা নয় তাই বলে যাচ্ছে। এই থাম থাম বলছি। কি হলো গিন্নিমা, সাত সকালে কাকে ধমকাচ্ছেন? দেখো না গোপাল, পাখির জন্য রাখা কাবলি ছোলা খেজুর সব মন্ত্রী মশাই খেয়ে নেয়, আর খেয়ে নিয়ে মিথ্যে কথা বলে। এ তো মন্ত্রী মশাইয়ের রোজকার কাজ। কি বললে? একটু জোরে বলো। জোরে আর কি বলবো মন্ত্রী মশাই, আপনাকে দেখে বড় কষ্ট হচ্ছে আমার। শেষকালে পাখির খাবার জন্য ছোলা, সেটাও আপনাকে খেতে হবে। আমি এই পাখি খাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত মন্ত্রীর বিচার চাই। গোপাল, মহারাজকে জানাতে হবে। এই তো মন্ত্রী মশাই পেঁচে পড়েছে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না গিন্নিমা, আমি মহারাজকে এক্ষুনি জানাবো। তোমাকে গোপাল কি বলে ধন্যবাদ দেব? আমার পাখিটা বিচার পাবে। রাধে কৃষ্ণ রাধে বলো, গোপালের নাম নিয়ে চলো। বাবা, এ তো আশ্চর্য পাখি। আমি চললাম। একটা পাখি মন্ত্রী মশাই আপনাকে এমন বিপদে ফেলে দিল। বিপদ কি বলছো পণ্ডিত? বলো নাক কেটে দিল। এই তোমরা আমার গায়ে কাটা ঘায়ে নুনের ছিটে দিও না তো। আমি মরি নিজের জ্বালায়, নগেন আমার গোঁপে গেছি। শেষকালে গোপাল আপনার বাড়িতে প্রবেশাধিকার পেল, কিন্তু ভালো কথা নয়। মন্ত্রী মশাই, আপনাকে দেখে আমার সত্যিই খুব কষ্ট হচ্ছে। এই ছাড়ো তো। এই তোমরা আমাকে সমবেদনা জানাচ্ছ না আমাকে নিয়ে মজা করছো? ছাড়ো, আমি সব বুঝেছি। তোমরা সাপের মুখেও চুম খাবে, আবার ব্যাঙের মুখেও চুম খাবে। চলো, তোমাদের সঙ্গে আর আমার কোনো কথা নেই। কি লীলা তোমার, কি লীলা, কি লীলা তোমার, হৃদয় ভরে উঠছে সংসার। কি আবার ঘটলো গো? একটা পাখি মন্ত্রী মশাইকে ঝাঁকি দিয়ে দিয়েছে। বেশ হয়েছে। প্রতিদিন মন্ত্রী মশাই কিভাবে আমার ক্ষতি করা যায় সেটা নিয়ে ভাবতে থাকে। আজ পাখি সব ঘটনা ঘেঁটে দিয়েছে একেবারে। কি হয়েছে গো? আমায় বলবে না? আরে বলবো। ওই মুড়ি একটু সর্ষের তেল দিয়ে মাখো, আর তার সাথে নারকল একটু জমিয়ে খেতে খেতে গল্পটা বলবো, বুঝলে গিন্নি? তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি ততক্ষণে মুড়ি নারকেল জোগাড় করছি। হ্যাঁ, সাথে ঘানির সর্ষের তেল।
জ্বালা, ঘরে জ্বালা, বাইরে জ্বালা, রাস্তায় জ্বালা। এই পাখিটা তো আমায় পাগল করে দেবে। দাঁড়া, তোর হচ্ছে। কেন? কি করবে? কিছু করলেই আমি মহারাজকে জানিয়ে দেব। আজকে তো রাজসভায় মহারাজ তোমায় খুব খুব বলেছে, বলো। তোমাকে কে বললো? তাও তোমার লজ্জা হয় না? গোপাল এসেছিল না? হ্যাঁ, গোপাল ঠাকুরপো এসেছিল, আমাকে সব বলেছে। গোপাল দাদা খুব ভালো, ঘরটা করে দিল আলোয় আলো। গিন্নি, গিন্নি, আমার কিন্তু প্রচন্ড রাগ হচ্ছে। পাখিটাকে থামতে বলো। এই যা, আমার কাছে এখানে এলি। ওরা কি ষড়যন্ত্র করবে? আমি কাল মহারাজকে বলে দেব। ওরে বাবা রে, আমার কান কামড়ে দিল রে। ও কান বলে দিলাম, দুষ্টু। বাবা কি ভালো পাখি। তবে আর বলছি কি গো, ওই পাখি মন্ত্রী মশাইকে উচিত শিক্ষা দিয়েছে। কাল মহারাজের কাছে পাখিটাকে নিয়ে যেতে হবে, বুঝলে। গিন্নিমা আমার উপর ভাত দিয়েছে পাখিটাকে নিয়ে যাওয়ার জন্য। দেখি পাখিটা আবার কাল কি বলে। গোপাল দাদা, গোপাল দাদা, মনটা তোমার অতি সাদা। গোপাল দাদা, ও গোপাল দাদা, কি ভালো কথা বলে গো পাখিটা। আমি ভালো, তুমি ভালো, জগৎ ভালো ভাই। সবার চেয়ে এই রাজ্য ভালো, তুলনা তার নাই। বাবা, যত দেখছি অবাক হচ্ছি। তোতা সুন্দরী, বলো দেখি আজ মহারাজকে গিয়ে কি বলবে? তুমি জানো গোপাল দাদা, কাল রাতে মন্ত্রী মশাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। ওই মিথ্যে কথা বলছিস কেন? তুমি মিথ্যে কথা বলছো। আমার মা জানে তুমি পাজি, তুমি দুষ্টু। মন্ত্রী মশাই পাজি, মন্ত্রী মশাই দুষ্টু। এই চুপ কর, চুপ কর বলছি। এতদিনে মন্ত্রী মশাই ঠিক জায়গায় পড়েছে। এবার মহারাজ যা শাস্তি দেবেন সে তো বুঝতেই পারছি। রাজসভা জমজমাট। আমার নতুন অতিথির জন্য সোনার দাঁড় প্রস্তুত। পাক নিয়ে কি গোপাল আসছে নাকি? মহারাজ, এই হলো গিন্নিমার মেয়ে। আমি ভালো, তুমি ভালো, জগৎ ভালো ভাই। সবার চেয়ে এই রাজ্য ভালো, তুলনা তার নাই। বাহ বাহ, চমৎকার পাখি। আর থাকবে নাকি মা আমার কাছে? ভালো রাজা, হাসা রাজা, তোমার কাছে থাকতে মজা। মন্ত্রী, তুমি তো আচ্ছা বেয়াদব। এই সুন্দর পাখিটার খাবার তুমি চুরি করে খাও। ছি 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 ছি। জানেন মহারাজ, ওই লোকটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। মন্ত্রী, এ কি শুনি? না 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 না, তোমাকে তো আর ঘরে রাখা চলবে না। আমার মায়ের বড় কষ্ট, মন্ত্রী মশাই খালি আমার খাবার করে নষ্ট। গোপাল, তোমার উপর দায়িত্ব পড়লো এই পাখিকে দেখভাল করার। তোমার কাছে থাকবে, প্রতিদিন সকালে মন্ত্রী গিন্নির কাছে দেখিয়ে তুমি নিয়ে আসবে। গিন্নিমা রাজি হবেন তার মেয়েকে ছেড়ে থাকতে? আমি কথা বলে রাখবো। আমার ভয় ওখানে এই পাখি থাকলে মন্ত্রী এই পাখির ক্ষতি করে দেবে। গোপাল, তুমি এই পাখিটাকে নিয়ে যাও। তুমি ওকে ভালো ভালো কথা শেখাবে, ঠাকুরের নাম শেখাবে। ওই মন্ত্রীটা বটের ধাড়ি। না 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 না, আমার তোতা শোনা খারাপ কথা বলতে নেই যে। ঠিক আছে মহারাজ, আমি ভালো ভালো কথা পাখিকে শেখাবো। আজ থেকে গোপালের কাছেই পাখিটা থাকবে। আমি মন্ত্রীগিন্নির থেকে অনুমতি নিয়ে রাখবো। গোপাল কিরকম দাও মেরে চলে গেল। তোমরা কি আমাকে নতুন করে আরো আমাকে বিব্রত করতে চাও? পাখিটাকে একেবারেই ছাড়া উচিত হয়নি। না না, আপদ গেছে, ঠিক হয়েছে। ওকে মোটে সহ্য করতে পারছি না। আর গোপাল ওকে ভালো কথা শেখাতে পারবেন না। গোপাল বাজি হারবে। কি করে? পাখিটা আমাকে দেখলেই তেলে বেগুনে জ্বলে উঠবে আর মুখ দিয়ে খারাপ কথা বেরোবে। গোপাল বাজি হারবে, আমি গালাগালি শুনবো, কিন্তু বাজি তো জিতবো। ও, তার মানে বাজি জিততে গেলে আপনি গালাগালি খেতেও রাজি আছেন, তাই তো? মাঝে মাঝে দুপা পিছিয়ে যেতে হয়,
পরের ব্যাপারটা দেখো, গোপাল ধিকৃত হলে আমার কত আনন্দ হবে। পাগলের গোবধে তো আনন্দ হয়। হাতি কাদায় পড়েছে তো, তাই তোমাদের মতো চামচিকেগুলো আমাকে ঠোকরাচ্ছে। দিন আসবে, এই বলে দিলাম। এই দেখো গিন্নি, আমার হাতে নেই, তোমার কাছে এসেছে। ও মা গো, কি সুন্দর পাখি গো। আমি তোমার কোলে এলাম মা, আমাকে আদর করবে তো? তোমাকে তো আগেই বলেছিলাম একেবারে মানুষের মতো কথা বলে। তা তো বলেছিলে, কিন্তু আমি এতটা ভাবিনি গো। এই চোখ কপালে উঠে যাচ্ছে। তা তোমাদের মন্ত্রী মশাই কিরকম ব্যাককেল মানুষ গো। এই সুন্দর পাখিটার উপর অত্যাচার করতে ইচ্ছে করে। মন্ত্রী মশাই পাজি, মন্ত্রী মশাই নাচ্ছার। মামা, কাউকে কটু কথা বলবে না। তুমি কটু কথা বললে আমি তো হেরে যাব, আর আমি হেরে গেলে সবাই আমাকে দুয়ো দেবে। তুমি কি চাও সবাই দুয়ো দিক আমাকে? না গোপাল দাদা, আমি চাই না। তোমরা বড় ভালো। এবার থেকে তুমি যেভাবে বলবে আমি সেভাবেই কথা বলবো। মন্ত্রী মশাইকে দেখে আর কখনো কটু কথা বলবে না, মনে থাকবে। থাকবে গোপাল দাদা। মা, আমাকে একটু খেতে দাও। মারে মা, এ কি মায়ায় বাঁধলি মা। আমি এক্ষুনি তোকে খেতে দিচ্ছি। আমার কাছে পাকা পেয়ারা আছে, খাবি? খাবো মা, দাও। আমার না ওই মায়ের জন্য মন কেমন করছে। কাল সকালে তুমি একটু দেখিয়ে আনবে গোপাল দাদা। আনবো না? তবে একটা কথা, আমি গোপাল দাদা আর আমার গিন্নি কি করে মা হয়? পথে ঘাটে তোমাকে সবাই দাদা বলে ডাকে, তাই আমিও দাদা বলি। ডাকতে কি আসে যায়? আমার না এই মন্ত্রী মশাইয়ের গিন্নির জন্য বড় কষ্ট হচ্ছে। ওই মুখ পড়া আমাকে মেরেই ফেলতো। মা, কি বলেছি? আজ থেকে খারাপ কথা নয়, তুমি ভুলে গেলে? আর হবে না। উহ, কি ভালো লাগছে। তুমি খুব খুশি হয়েছো তো? খুশি বলে খুশি, খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে। ঘরে কিরকম শান্তি বিরাজ করছে। কাল সকাল থেকে তুমি নিজের কাজ নিজে করবে। আমি বাপের বাড়ি যাব। যেখানে আমার মেয়েকে অপমান করে সেখানে আমার থাকার কোনো ইচ্ছে নেই। চপ বাবা, এটা যে হবে সেটা তো বুঝিনি। একটা পাখি কিরকম পুরো সংসারটা ঘেঁটে দিল। যাকে কোথায় আর যাবে, সেই ফিরে তো আমার কাছেই আসতে হবে। গিন্নি, দেখো কিরকম একটা কায়দা করেছি। একটা ডান হাতে টুসকি দিলাম। এবার কৃষ্ণ বলবে কিভাবে? সেটাও হয়েছে। এই দেখো, দুটো হাতে টুসকি দিলাম। 1, 2। কৃষ্ণ, আজ মহারাজের কাছে পরীক্ষা। মা, তোমাকে যা যা বলেছিলাম সব মনে আছে তো? আসবে তো তা মা, মহারাজ ডাকবেন বলেছেন। কি মজা, কি মজা। বড় ভালো আমাদের মহারাজা। আজ পাখির পরীক্ষা, দেখি গোপাল কিরকম শিক্ষা দিয়েছে। আর ওর মুখে খারাপ কথা বেরোয় কিনা। আমি সামনে গিয়ে দাঁড়ালেই খারাপ কথা বলবে, একবারে আমি নিশ্চিত। মহারাজ, একটা কথা আপনাকে আমি বলছি। আপনি ভস্যে ঘি ঢেলেছেন। ও পাখি শোধরাবার নয়। মন্ত্রীমশাই হারবে জানি আজ গোপালের কাছে। গোপালের উপর আমাদের অগাধ বিশ্বাস আছে। খুব ভালো বলেছো সভাকবি। ওই তো গোপাল আসছে। প্রণাম মহারাজ। আজ পাখির পরীক্ষা, আর তার সাথে তোমারও। পাখি যদি একটাও খারাপ কথা বলে গোপাল, তাহলে কিন্তু তোমার শাস্তি আছে। আমার তোতামা কোনো খারাপ কথা বলবে না। মা, সবাইকে শুভেচ্ছা জানাও। প্রণাম মহারাজ, পরীক্ষা মহারাজ। সাধু সাধু গোপাল। প্রণাম রানীমা, আপনি আছেন ভালো? আপনি ভালো থাকলে পরে
অসাধারণ পাখি, অসাধারণ। আমার প্রিয় মাগো, আমি এলাম তোমার বুকে। সব কান্না ভুলে এবার থাকবো মনের সুখে। তুই ছিলি না ঘরে, আমি সেই ঘর ত্যাগ করেছিলাম। মহারাজা আজ ডাকলেন তাই দেখতে এলাম। তোতামা, এবার মন্ত্রী মশাইকে স্বাগত জানাও। এই হয়েছে জ্বালা, ওই মুখটার কাছে গিয়ে আমাকে ঠোঁট ফাঁক করে হাসতে হবে, ভালো লাগে না। এইবার বুঝবে গোপাল, আমার কাছে আসবে, আমাকে কটু কথা বলবে, আর তুমি হেরে যাবে গোপাল। তোতা বোধ হয় আমার কাছে আসতে ভয় পাচ্ছে, তাই না তোতা? তোর মুখ পোড়া, হার গিলে মন্ত্রী মশাই তোমাকে করব ভয়। যাচ্ছি তোমার কাছে। ঠাকুর, মান সম্মান সব তোমার হাতে। তোতামা তো মন্ত্রীকে দেখলে তেলে বেগুনে জ্বলে ওঠে। মন্ত্রী মশাই বড় ভালো, মাথায় কালো চুল, মুখটি তার গোমড়া, খালি করে ফেলেন ভুল। মুখ পোড়া, হার গিলে। হিসেব তো মিলল না। সাধু সাধু গোপাল, তুমি যে অসাধ্য সাধন করেছো, আজ থেকে তোমার বেতন আমি বাড়িয়ে দিলাম। এইবার আমার তোতামা ঠাকুরের নাম বলে শোনাবে। রাধা, কৃষ্ণ। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। না মহারাজ, কাজটি অসম্পূর্ণ রয়েছে। রাধাকৃষ্ণ একসঙ্গে বললে তো ঠাকুরের নামটা পূর্ণ হলো। কি সভাসদগণ, আমি ঠিক বলেছি? এই রে, মন্ত্রী মশাই আবার কি ফ্যাকড়া বার করলো? মাথায় শুধু কটু বুদ্ধি। তুমি আমাকে রাগাতে চাইছো না? আমি রাখবো না। আমি একসাথে রাধাকৃষ্ণ বলা শেখাবো। এই 1 2 বলো রাধাকৃষ্ণ। রাধা কৃষ্ণ। সত্যি গোপাল অসাধারণ কাজ করেছে। মন্ত্রী, তোমার ফন্দি কিন্তু কাজ করলো না। আমি কি বুঝিনি ভেবেছ? কিন্তু পাখিটা একবারও তোমাকে খারাপ কথা বলল না। ধন্য ধন্য গোপাল, ধন্য তোমার শিক্ষা। গোপালের ফাঁদে মন্ত্রী মশাই কাঁদে। যাও সুদামা, যাও, তোমার আগের মায়ের কাছে চলে যাও। মহারাজ ক্ষমা করবেন, পাখিটা গোপালের কাছে থাকুক মহারাজ। শুধু মাঝে মাঝে পাখিটাকে আমার কাছে নিয়ে এলে আমি পাখিটাকে দেখে মনটা শান্ত করব। আমার এখানে পাখিটাকে রাখলে পাখিদের বিপদ হতে পারে মহারাজ। এত বড় স্পর্ধা মন্ত্রীর নেই, তবুও যদি কিছু হয় তাহলে মন্ত্রীকে আমি কারাগারে নিক্ষেপ করব। মহারাজ, আমি কৃষ্ণনগরের সবার বাড়িতে থাকতে চাই। আমার যখন মন করবে উড়ে উড়ে তাদের বাড়িতে চলে যাব। খুব ভালো, খুব ভালো। তাহলে ওই কথাই রইল, তুমি নির্ভয়ে এই কৃষ্ণনগরে উড়ে বেড়াবে। তোমার কেউ ক্ষতি করতে চাইলে তার মৃত্যুদণ্ড হবে। 2 প্রহরী তোমার জন্য থাকবে, সারাক্ষণ তোমাকে পাহারা দেবার জন্য। ধন্য মহারাজ, ধন্য আপনার বিচার। পাখি কাহিনী হলো শেষ, সবার মনে সুখের রেশ। মহারাজ, থলি হাতে কেন? কি বলি গোপাল, যার যেমন কপাল। মহারাজ, আপনি কপালের দোষ দিচ্ছেন? এই যে দেখি জলে ভাসে শিলা। সে শিলা বলো আর লীলাই বলো, আমি যে কলে পড়েছি, এখান থেকে উদ্ধার পাবার আমি তো আর কোনো আশাই দেখছি না। ও মা, তার মানে মহারাজ বিপদে পড়েছেন, আর মহারাজের বিপদে পড়া মানে আমার লাভ। আরে আমি থাকতে আপনি বিপদে পড়বেন কিছুতেই হবে না মহারাজ। কি বিপদ আপনি বলে ফেলেন দেখি। সব বিপদের অবসান আছে মহারাজ। ই আর বলি, নবাবের ইচ্ছে, নবাবের জন্মদিনে আমাদের ঝলমলে হীরের হার পরে যেতে হবে। তা আপনি হীরের হার পরবেন মহারাজ? আপনার হীরে আছে? হ্যাঁ, হীরে তো আমার এই থলির মধ্যেই আছে, কিন্তু স্যাঁকড়াটা নেই, ও কোথাও ঘুরতে গেছে। এটা কোনো কথা হলো মহারাজ? আপনি আমাকে হিরেগুলো দিন, আমি অন্য স্যাঁকড়া দিয়ে গড়িয়ে দেব। বাঁচালে, বাঁচালে তুমি গোপাল। এই নাও, এই নাও, আমার হাতে কিন্তু 3টে দিন আছে। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, দেখবেন মহারাজ ওই পুরস্কার আপনিই পাবেন। আরে গোপাল, আমার বাড়া ভাতে ছাই দেবে? হ্যাঁ, রান মহারাজ,
গোপাল কিপ্টে প্রকৃতির লোক। ও স্যাগরার দোকানে গিয়ে কি বলতে কি বলবে তাতে হিতে বিপরীত হবে। তার চেয়ে ওই হিরেগুলো আমাকে দিন, আমার চেনা স্যাগরাকে দিয়ে গড়িয়ে আনবো। হ্যাঁ, কথাটা মন্দ বলুনি। তুমি বরং মন্ত্রীর হাতে দিয়ে দাও। ঠিক আছে মহারাজ, এই নিন মন্ত্রী মশাই, আপনার স্যাকরা দিয়ে মহারাজের জন্য হাতটা ভালো করে বানিয়ে আনুন। তাহলে আমি নিশ্চিন্ত তো মন্ত্রী? আমি আজই স্যাকরার কাছে নিয়ে যাচ্ছি। আমাকেও যে একটু নজর রাখতে হবে। তোমার দোকানে একটু এলাম গো, কাজ আছে। আমি তো কাজের জন্যই আছি মন্ত্রী মশাই। বলুন বলুন, কি কাজ বলুন। এই দেখো, এই হিরেগুলো দিয়ে আমার সাইজে একটা হিরের হার বানিয়ে দিতে হবে। ওরে বাবা, এ তো আসল হিরে। এই হিরে আপনার কাছে কি করে এলো মন্ত্রী মশাই? আমার কাছে এলো মানে এ তো আমারই হিরে, পূর্বপুরুষ ধরে আমার কাছে আছে। ও তাই বলুন। আমাকে দুদিনের মধ্যে হার বানিয়ে দিতে হবে। নবাব বাহাদুর আমাকে তার জন্মদিনে নিমন্ত্রণ করেছে। এই হিরে হার পরে আমাকে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি যেমন বলবেন তেমন কাজ হবে। কিছু আগাম পাওয়া যাবে না? এই রে, মহারাজের কাছ থেকে অগ্রিম বাবদ কিছু নিয়ে নেওয়া উচিত ছিল। তুমি বানাতে থাকো, কাল সকালে তোমাকে কিছু অগ্রিম দিয়ে যাব। ও গরম পড়েছে না গো? গরমকালে তো গরম পড়বেই গিন্নি, এর নতুন কথা কি? গরমকালে যদি ঠান্ডা পড়তো তাহলে সেটা নতুন হতো, তাই না? কি ঘেমে গেছো গো? বসো বসো, আমি তোমাকে একটু হাওয়া করে দিই। উরি বাবা, এই যে হেসে হেসে পাশে বসছে, নিশ্চয়ই কিছু মতলব আছে। না না, তোমাকে হাওয়া করতে হবে না গিন্নি। তোমার মনের যে কথাটা বলবে বলে এসেছো সেটা বলে ফেলো, আর গৌরচন্দ্রিকা করতে হবে না। সরাসরি বলে ফেলি, কি বলো? আমার সই তার মেয়ের বিয়েতে আমায় নিমন্ত্রণ করেছে। একটা গলার হার আমাকে গড়িয়ে দিতেই হবে। হ্যাঁ, গলার হার নিয়ে কি হবে? শোনো গিন্নি, একটা কথা জেনে রাখো। হ্যাঁ, সকল স্ত্রীদের গলার হার তার স্বামী। বিবাহের পর থেকে আমি তো তোমার গলায় হার হয়ে ঝুলছি গিন্নি। ও, তুমি দেবে না? পাবো কোথায় গিন্নি? এই দেখো দেখো, তুমি আমাকে 4 দিনের মধ্যে যদি না দাও, আমি মেয়ের বাড়িতে গিয়ে থাকবো। তাহলে কদিন হাত পা ছড়িয়ে ঘুমিয়ে কাটাবো। কি বলে? হাত পা ছড়িয়ে ঘুমিয়ে কাটাবে? সারা জীবন তাই করো। আমি সেই যে যাব আর ফিরবো না। আর তোমার জামাই তোমাকে ঘরে বসিয়ে খাওয়াবে? বিশ্বাস হয় না? তবে চেষ্টা করে দেখতে পারো। কি গো মন্ত্রী, হারের কাজ কত দূর? চলছে মহারাজ, যে গতিতে চলার কথা সেই গতিতেই চলছে। বড়ই মন্থর গতি মহারাজ। তুমি দ্রুত আর মন্থরের পার্থক্য কি করে বুঝবে গোপাল? তুমি কি স্বর্ণকার? না মন্ত্রী মশাই, আমি স্বর্ণকার নই, আমি গোপাল। ভাঁড় গোপাল মানে গোপাল ভাঁড়। তোমার কাজ লোক হাসানো, এটা যে তুমি কেন ভুলে যাও কে জানে। নিজের মধ্যে থাকো গোপাল, বড়দের ব্যাপারে নাক গলিও না। গোপালকে বলে কিছু লাভ নেই পণ্ডিত, ও সকলের মধ্যে কথা বলবে, এটাই ওর বৈশিষ্ট্য। তোমরা থামো তো মন্ত্রী, আমি তোমার কাজে কিন্তু খুব একটা সন্তুষ্ট নই। কাল আমার হার যেন আমার কাছেই চলে আসে। আমি পরশু ওই হার পরে নবাব বাহাদুরের দরবারে যাব, কথাটা যেন মনে থাকে। ওই হার তো আপনার নেই মহারাজ, ওই হার এখন আমার। আমি এই হার পরে নবাবের দরবারে যাব। নবাব বাহাদুর আমাকে দেখে কি খুশি হবে। এই ঝকঝকে হিরে হার পরে আমি যখন নবাব বাহাদুরের সামনে দাঁড়াবো, সবাইকে ছেড়ে দিয়ে নবাব বাহাদুর আমাকে পুরস্কার দেবে। দরকার পড়লে কৃষ্ণনগরের রাজাও আমি হয়ে যাব। মন্ত্রী, আমি কি বলছি সেটা তোমার কানে যাচ্ছে? ও হ্যাঁ 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 মহারাজ,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কানে গেছে। আমি আজই টাকাটা দিয়ে আসবো। মন্ত্রীমশাই নির্ঘাত কিছু গোলমাল করেছে, ব্যাপারটা একটু দেখতে হচ্ছে। মন্ত্রীর মনে কি অন্যরকম কিছু করছে? না, এই গোপালের সঙ্গে আমায় পরামর্শ করতে হবে। সবার সামনে গোপালকে থাকার কথা বলবো না। বলছি, আমার আজ শরীরটা একটু খারাপ লাগছে, তাই রাজকার্য এখানেই সমাপ্ত হলো। মানে আজকের মতো রাজসভা এখানেই শেষ। মন্ত্রী, তুমি এক্ষুনি শেখরার কাছে যাও। আমি যাচ্ছি মহারাজ। আমি ভেবেছিলাম যে রাজসভা শেষ হলেই আমি সাগরের কাছে যাব। আমি আসি মহারাজ। বিজ্ঞানী, আমার কেমন একটা সন্দেহ হচ্ছে, বুঝলে? মন্ত্রীর ব্যবহারটা তো একদম ঠিক ধরেছেন। রাজামশাই এতবার ঠকেন, তবু মন্ত্রীর উপর রাজামশাইয়ের এত অচলা ভক্তি দেখে মাঝে মধ্যে খুব রাগ হয়। হ্যাঁ, না না বিজ্ঞানী, মহারাজের উপর রাগ করবেন না। মহারাজ মানুষটি খুব সরল, জানেন তো। উনি মাঝে মধ্যে সব জেনেও তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন। করেন করেন, উনি চাপে পড়ে করেন বিজ্ঞানী। আবার বিপদে পড়লে উনি আমাকে ডাকেন। কেন জানি না মনে হচ্ছে আমাকে উনি আবার ডাকবেন। গোপাল দাদা, ও গোপাল দাদা, আরে আরে একটু থামো। ও গোপাল দাদা, গোপাল দাদা। এই রাজপ্রহরীর গলা না? হ্যাঁ, ওই তো আমাদের দিকেই ছুটে আসছে। কি হলো প্রহরী? গোপাল দাদা, গোপাল দাদা, এই রাজা মশাই তোমাকে ডাকছেন। কি বললাম বিজ্ঞানী, সেই ছাই ফেলতে ভাঙা কুলো। যাও, কুলো হয়ে ছাই ফেলে এসো। শুধু কুলো নয়, ভাঙা কুলো। তবেই না ছাই ফেলতে মজা লাগে। সত্যি সত্যি তুমি রসরাজ গোপাল, পুরো রসে টইটুম্বুর। তবে বিজ্ঞানী, তোমাকেও মনে হয় এই যুদ্ধে লাগবে। আমি সব সময় তোমার সঙ্গে গায়ে গা লাগিয়ে যুদ্ধ করতে প্রস্তুত গোপাল। যাও যাও, ঘুরে এসো, মহারাজ কি বলতে চান দেখো। চলো প্রহরী, চলো। দেখো গোপাল, মন্ত্রীর ভাবগতি কিন্তু আমার একদম ভালো লাগছে না। আমারও ভালো লাগছে না মহারাজ, কিন্তু কি আর করা যাবে? আপনি নিজেই আমার কাছ থেকে হিরেগুলোকে নিয়ে মন্ত্রী মশাইকে দিয়েছেন। খুব ভুল করেছি, খুব খুব ভুল করেছি, মানছি। কিন্তু আমাকে এই বিপদ থেকে এখনকার মতো উদ্ধার করে দাও গোপাল। ঠিক আছে মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি বিষয়টা দেখছি এবং কথা দিচ্ছি নির্দিষ্ট দিনে আপনি ওই হীরের হাড় পরেই নবাব বাহাদুরের জন্মদিনে উপস্থিত হতে পারবেন। আপনি কালই আপনার হীরের হাড় পেয়ে যাবেন। আমি এখন চলি মহারাজ। এবার একটু বিজ্ঞানীর বাড়ি থেকে ঘুরে আসা যাক। বিজ্ঞানী, একটু বিরক্ত করতে এলাম। মা, না না, তুমি এলে আমি বিরক্ত হই কখনো? বলো বলো, কি প্রয়োজন? আচ্ছা বিজ্ঞানী, তোমার কাছে এমন কিছু জিনিস আছে যা একেবারে হীরের মতো চকচক করে? আছে, একটা গুঁড়ো, নাম দিয়েছি আজব চূর্ণ। হ্যাঁ, কাঁচের উপরে ছড়িয়ে দিলে সেটা হীরের মতো চকচক করবে, কিন্তু কিন্তু কয়েক ঘন্টার জন্য। হ্যাঁ, ব্যাস ব্যাস, তাতেই হবে। আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে। বাহ 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 বাহ, দারুণ পরিকল্পনা। আমি আমি তোমাকে আমার ওই আজব চূর্ণ দিচ্ছি। মিথ্যে দিয়েই মিথ্যাকে হত্যা করো। দাঁড়াও দাঁড়াও, নিয়ে আসছি, দাঁড়াও। মন্ত্রী কোথায় হাড় গড়াতে গেছে সেটা আমি জানি। ওইখানে গিয়ে দেখি মন্ত্রী মশাই আছে কিনা। কি গোপাল দাদা, কোথায় যাচ্ছ গো? এই সামনের দিকেই যাব। বাবা, সামনের দিকে কি আছে? হ্যাঁ, সবাই দেখি সামনের দিকে যাচ্ছে। মন্ত্রী মশাই চলেছে সামনে, আর গোপাল দাদা তুমিও দেখছি মন্ত্রী মশাইয়ের পেছনে পেছনে যাচ্ছ। কি ব্যাপার গোপাল দাদা? ও, মন্ত্রী মশাই সামনে? বাহ 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 বাহ, তার মানে আমি ঠিক জায়গাতেই যাচ্ছি। সব সময় সামনের দিকেই যেতে হয়। একটা কথা মন দিয়ে শুনে রাখো, সব সময় মহান ব্যক্তিকে অনুসরণ করা উচিত।
চলি গো। ব্যাস, 2 2 4, মন্ত্রী মশাই কোথায় আছেন জানা গেল এবার। আর এই ছন্দ মিলিয়ে দিলাম, তার মানে সভাকবির গুণটাও আমার মধ্যে এসে গেছে। আরে আরে, ওই তো দোকানের মধ্যে দেখতে পাচ্ছি মন্ত্রী মশাইকে। ঠিক আছে, এইখানে একটু গা ঢাকা দিয়ে থাকি। মন্ত্রী মশাই চলে গেলেই দোকানদারের সঙ্গে একটু কথা বলে আসবো। কি শাকরা, হাটটা কবে পাবো? কাল সকালেই পেয়ে যাবেন। এই নাও, পুরো মজুরি দিয়ে দিলাম। আমিও হাটটাকে পালিশ করে যত্ন করে রেখে দেব, কালই আপনি গলায় পড়বেন। আচ্ছা আচ্ছা মন্ত্রী মশাই, এই হাটটা আপনার তো? আমার নয় তো কার। চড়ছেন কেন? আপনাকে তো কোনোদিন ওই রকম হীরের হার পড়তে দেখিনি, তাই একটু কৌতূহল থেকে প্রশ্ন করে ফেলেছি আর কি। এর তো খুব কৌতূহল দেখছি। না, এখন মানে এর সঙ্গ ত্যাগ করাই উচিত। কাল সকালে সবকিছু তৈরি করে রেখো বাপু, আমার দেরি সইছে না। ঠিক আছে, কাল সকালে চলে আসুন, আপনার হার আপনি পেয়ে যাবেন। ওই মন্ত্রী মশাই দোকান থেকে বেরিয়েছেন, এবার আমি গিয়ে ঢুকি। তা এই যে ভালো মানুষের ছেলে, কেমন আছো তুমি? আরে আমার কি সৌভাগ্য, আমার দোকানে এই গোপাল দাদার পায়ে ধুলো পড়েছে। বলো বলো গোপাল দাদা, আমি তোমার জন্য কি করতে পারি বলো? না, শুধু একটা খবর দিলেই হবে। কি খবর গোপাল দাদা? একটু আগে মন্ত্রী মশাই এসেছিলেন। হ্যাঁ গো গোপাল দাদা, উনি একটা হীরের হার বানাতে দিয়েছেন। তাই নাকি? তা মন্ত্রী মশাই নিশ্চয়ই বলেছেন যে ওই হারটি মন্ত্রী মশাইয়ের নিজের। হ্যাঁ, তাই তো বললেন। শোনো দোকানি, ওই হারটা মোটেই মন্ত্রী মশাইয়ের নয়, ওই হারটা রাজা মশাইয়ের। কি সর্বনাশ, আমি এখন কি করব? আমি তো রাজরোষে পড়বো। না 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 না, তোমার কিচ্ছু হবে না, আমি কথা দিচ্ছি। তুমি এরকম আরেকটা হার কালকের জন্য বানাও, আর এই হারটা যতখানি হয়েছে আমাকে পালিশ করে এখনই দিয়ে দাও। আমি এই হারটা মহারাজকে দিয়ে দেবো, আর কাচের হার মন্ত্রী পড়বে। শুধু এই হারটার মধ্যে এই আজব চূর্ণটা ভালো করে মিশিয়ে দেবে, তাহলে দেখবে একেবারে হীরের মতো চকচক করছে। মানে কাচের হিরে? হ্যাঁ, কাচের হিরে। কাল আমি তোমার কাছে ছদ্মবেশে আসবো, এক ব্যাগ কাঁচ নিয়ে একটা ছোট্ট নাটক করবো। হ্যাঁ, তুমি সাথ দিও, কেমন? ঠিক আছে গোপাল দাদা, তুমি একটু অপেক্ষা করো, আমি হারটাকে পালিশ করে তোমার হাতে দিয়ে দিচ্ছি। এই নিন মহারাজ, আপনার হীরের হার। মন্ত্রী মশাই এটাকে নিচের নামে চালিয়ে দিচ্ছিল। কি সর্বনাশ, মন্ত্রীটা তো বড্ড বজ্জাত, দুষ্টু, বদমাইশ। মন্ত্রী মশাই এখন কিন্তু কিচ্ছু বুঝবেন না যে উনি আপনার দেওয়া হীরের হার পরে নবাব বাহাদুরের কাছে কিতাব নিতে যাচ্ছেন। কি সর্বনাশ! মহারাজ, একটা অনুরোধ, মন্ত্রী মশাই যেন এই ব্যাপারটা ঘুণাক্ষরেও জানতে না পারেন। আমি ওর মুখ দেখতে চাইছি না। নবাব বাহাদুরের জন্মদিন পর্যন্ত যে একটু আপনাকে দেখতে হবে, তারপর আপনি যা বলবেন সেটাই হবে। ঠিক আছে, তোমার কথাই মানলাম। মহারাজ, কাল একটা নাটক হবে, সেই নাটকের কিছু প্রস্তুতি নেওয়া দরকার। আমি এখন বাড়ির দিকে যাই, নবাবের জন্মদিনে আমিও আপনার সঙ্গে যাব মহারাজ। নিশ্চয়ই যাবে, আমার সমস্ত সভাসদরা যাবে। আর সেখানেই মন্ত্রী মশাইয়ের বিচার হবে। আমি এখন আসি মহারাজ। আমার কাছে এই ঝোলার মধ্যে অনেকগুলো হিরে আছে, ভালো দাম পেলে বিক্রি করতে পারি। এখানে আবার হিরে? একটু দরদাম করে দেখি। আপনার কাছে হিরে আছে? একেবারে খনি থেকে তুলে নিয়ে এসেছি। মন্ত্রী মশাই, একেবারে আসল হিরে, চকচক করছে, চকচক করছে।
ও ব্যবসায়ী, ওই হিরে আমাকে দিয়ে দাও। আমি তোমাকে 10টা স্বর্ণমোহর দিচ্ছি। 10টা স্বর্ণমোহরে এই ঝোলা ভর্তি সমস্ত হিরে? আপনি কি পাগল? তাহলে 20টা স্বর্ণমোহর। আপনার পাগলামি কি বংশগত? 30টা স্বর্ণমোহর। কমসে কম 50 স্বর্ণমোহর ছাড়া আমি তো এই হিরের ঝোলা দেব না। 50? ওরে বাবা, বড্ড বেশি হয়ে যাচ্ছে ভাই। মন্ত্রী মশাই, একেবারে খনি থেকে তোলা হিরে, এই দামটা তো একটু বেশি হবেই মন্ত্রী মশাই। আর এই দাদা না অত্যন্ত কম পয়সায় আপনাকে হিরেগুলো দিচ্ছে। এখন আপনি আপনার হিরের হারটা নিয়ে নিন আর আমাকে উদ্ধার করুন, তারপর এই দাদার সঙ্গে হিরে নিয়ে দরদাম করুন। এই নিন মন্ত্রী মশাই, এই নিন এই হিরের হার। বাবা বাবা বাহ, কি চকচক করছে। আমি খুব খুশি হয়েছি। এটা পরে এবার আমি নবাব বাহাদুরের দরবারে যাব। নবাব বাহাদুর কি খুশি হবেন, আমাকে কৃষ্ণনগরের মহারাজ করে দেবেন। তারপর কত উপহার পাবো। উপহার না ছাই পাবেন সেটা নবাব বাহাদুরের দরবারে গেলেই বুঝতে পারবেন মন্ত্রী মশাই। ও ব্যবসায়ী ভাই, দাও 50 স্বর্ণমোহরেই আমায় ওই হিরেগুলো দাও। এগুলো কিন্তু ভারী জলের দ্বারে পেলেন। এই হিরেগুলো এবার আপনার পোশাকে আর পাগড়িতে আঠা দিয়ে আটকে নিন, দেখবেন কি চমৎকার লাগবে। বলছো ব্যবসায়ী ভাই, আমায় খুব ভালো লাগবে? দারুণ সুন্দর লাগবে, ঠিক যেন হংস মধ্যে বক যথা। বাবা, কি কঠিন বাংলা বললে ব্যবসায়ী ভাই। তোমার বাংলা শুনে আমার কি যে আনন্দ হচ্ছে কি বলবো। তার মানে আমাকে হংসর মধ্যে বকের মতো লাগবে? লাগবে তো। আবার দেখা হতে পারে মন্ত্রী মশাই। এখন আসি, বাজাবো এখন কাশি। তাহলে শেখরা ভাই, আমার পোশাকে আর পাগড়িতে ওই হিরেগুলো আঠা দিয়ে আটকে দাও ভাই। আমিও ঝলমল করতে করতে নবাব বাহাদুরের দরবারে যাই। আসবো রাজা হয়ে, যাচ্ছি মন্ত্রী হয়ে। কি মজা! আমি এসে গেছি নবাব বাহাদুর। দেখুন কেমন ঝলমলে হীরের হার আর ঝলমলে হীরের পোশাক। ওজির, মন্ত্রী তো কাচের হার পরে এসেছে, সারা গায়ে কাচ লাগিয়ে কি কিম্ভূত সেজে এসেছে দেখো। না না না, ভুল করছেন নবাব বাহাদুর, একেবারে খনি থেকে তোলা হিরে। কি পাগলামি করছো মন্ত্রী? তোমাকে খনি থেকে হিরে তুলে কে দিল? একটা ব্যবসায়ী। সে তোমায় ঠকিয়েছে। কিন্তু গলার হার সেটা তো সম্পূর্ণ হিরে। ওটাও কাচের মন্ত্রী মশাই। মানেটা কি? মানেটা হলো আমার হিরেগুলোকে তুমি চুরি করে নিজের নামে চালাতে যাচ্ছি। কিন্তু বিধি গোপাল, মানে যার আছে গোপাল তার খুলে যাবে কপাল। তোমার সব মিথ্যেগুলো ধরা পড়ে গেছে মন্ত্রী। আর এবার তোমাকে কি শাস্তি দিই বলো তো? আর আমিও আমাদের বিজ্ঞানীর দেওয়া আজব চূর্ণ মিশিয়ে করে দিলাম হিরে, সেই কাচের হিরে মন্ত্রী মশাইয়ের গলায়। মহারাজ, আপনার মন্ত্রী সংসেজে নবাব বাহাদুরকে খুশি করে রাজা হতে চেয়েছিল। এবার করবো মন্ত্রীর হার ভাজা ভাজা। কৃষ্ণচন্দ্র, তোমার গলায় যে হার সেটা হচ্ছে আসল হীরের। আর এই হীরের হাতটাকে নিজের বলে চালাতে গিয়ে মন্ত্রী মশাই পড়ে গেলেন প্যাচে। কৃষ্ণচন্দ্র, তুমি আমার এই দরবারের আসল হিরে, আমার জন্মদিনের সেরা উপহার তুমি। তাই তোমাকে আমি আমার দরবারের পক্ষ থেকে তোমাকে আমি ঝলমল শ্রী উপাধি দিলাম। আমি ধন্য হলাম গোপাল, তুমি আমার সভার উজ্জ্বল নক্ষত্র। তোমাকে এই হীরের হার আমি প্রদান করলাম। যাক, বউয়ের মানভঞ্জনটা হয়ে গেল। মানে কি? আমার একমাত্র বউ আমার কাছে হীরের হার চেয়েছিল, কোথায় পাবো বলুন? সেই গোসা করে এই দুদিন কথা পর্যন্ত বলেনি মহারাজ। গোপাল, তুমি এবার তোমার বাড়ি গিয়ে বৌমার মান ভঞ্জন করে কবজি ডুবিয়ে খাও। আর আমার কি করবেন মহারাজ? তুমি এখন আমার হাজতে থাকবে মন্ত্রী, তোমার অপরাধ ক্ষমাহীন। চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা,
ধরা পড়লেই পাবে তুমি শাস্তি ভীষণ কড়া। বাহ বাহ গোপাল, তোমার তো অনেক উন্নতি হলো। মানে এই সভা কবির কাছে থাকতে থাকতে তুমিও তো কবি হয়ে গেলে দেখছি। নবাব বাহাদুর একটু দয়া। এই কে আছিস? এক কৌটো নস্যি নিয়ে আয়, মন্ত্রী মশাইয়ের নাকে দে, কেচে মরুক বেটা। ওরে বাবা, নস্যি নিয়ে হাঁটতে হবে? আমাকে দয়া করে হাজতেই দিয়ে দিন নবাব বাহাদুর। উজিত, মন্ত্রীকে নিয়ে যাও, হাজতে নিয়ে যাও। এবার চলো, আমার জন্মদিনের জন্য তোমাদের সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। চলো 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 চলো। জয় নবাব বাহাদুরের জয়। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।